এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর রায়ন মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে সেই প্রশ্ন বিচিত্রা 2026-এর মডেল কোশ্চেন পেপার 24-এর গ্রুপ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে পরপর সলভ করে দেখাবো। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই, তারপর তোমাদেরকে পরপর সলভ করে দেখাবো। তো একের দাগের প্রথম যে প্রশ্নটি বলেছে এ এবং বি, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণের মান নির্ণয় করো যখন mod of a cross b সমান 1/√3 mod of a ডট বি ভেক্টর। অথবা বলেছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টর দুটির ওপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তো এই দুটো প্রশ্ন প্রথমে তোমাদেরকে সলভ করে দেখাবো। এরপরে প্রশ্নগুলো আর তোমাদের বইয়ে দেখাবো না, আমি খাতায় লিখে সেগুলো পরপর সলভ করে দেখাবো। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো দেখো তাহলে মডেল পেজ নাম্বার 303 মডেল কোশ্চেন পেপার 24 গ্রুপ এর একের দাগের এক, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণের মান নির্ণয় করো যখন ম্যাগনিচিউড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 1/√3 ম্যাগনিচিউড অফ এ ডট বি ভেক্টর। তো দেখো আমরা ধরে নেব যে ধরি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণের মান হচ্ছে থিটা, সেটা আমরা ধরে নেব। যেখানে থিটাটার মান হচ্ছে তোমার 0 ডিগ্রি, যেখানে থিটাটা 0 ডিগ্রি লিখবো না, রেডিয়ানে লিখবো। 0 লেস দ্যান ইকলস টু থিটা লেস দ্যান ইকলস টু পাই, অর্থাৎ থিটার মানটা হচ্ছে 0 থেকে পায়ের মধ্যবর্তী একটি কোণ। দেওয়ার পর তোমাদের যে রিলেশনটা দেওয়া আছে যে ম্যাগনিচিউড অফ এ ক্রস বি সমান 1/√3 ম্যাগনিচিউড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর। তো দেখো হুইচ ইমপ্লাই ম্যাগনিচিউড অফ এ ক্রস বি, ম্যাগনিচিউড অফ এ ক্রস বি মানে আমরা কি জানি না, ম্যাগনিচিউড অফ বি ইন্টু মড অফ সাইন থিটা। এখানে ম্যাগনিচিউড অফ এ ক্রস বি এর যে ইউনিট ভেক্টরটা থাকে সেটা আসবে না, কারণ তার ম্যাগনিচিউড হচ্ছে তোমার 1 ইকুয়ালস টু 1/√3 এ ডট ভি ভেক্টর মানে হচ্ছে ম্যাগনিচিউড অফ বি ইন্টু মড অফ কস থিটা। এই যে যেহেতু এখানে ম্যাগনিচিউড মড আছে তাই মড অফ কস থিটা হলো। তো দেখো বোথ সাইড থেকে ম্যাগনিচিউড অফ এ কেটে যাচ্ছে, ম্যাগনিচিউড অফ বি কেটে যাচ্ছে, দেওয়ার পর মড অফ সাইন থিটা বাই মড অফ কস থিটা সমান তোমার 1/√3, হুইচ ইমপ্লাই মড অফ সাইন থিটা বাই কস থিটা মানে কত, মড অফ ট্যান থিটা সমান 1/√3। এবার আমরা জানি মডিউলাস যদি তোমরা তুলে দাও তাহলে কী হয়, এটা প্লাস মাইনাস দিতে হয়। দেওয়ার পর ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1/√3। তাহলে দেখো ট্যান থিটা যখন প্লাস 1/√3 তখন ট্যান কত ডিগ্রির মান 1/√3 না, আমরা জানি π/6। দেওয়ার পর সেক্ষেত্রে থিটা সমান কত, π/6, অর্থাৎ যখন 1/√3 নেব তখন এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, π/6, সরি এখানে π/4 হয়ে গেছে। তো যাই হোক, এবং তোমার যখন ট্যান থিটা সমান -1/√3 সমান মাইনাস ট্যান π/6। এবার দেখো ট্যান হচ্ছে তোমার দ্বিতীয় আর চতুর্থ পাদে নেগেটিভ, কিন্তু যেহেতু থিটাটার মান হচ্ছে 0 থেকে লেস দ্যান ইকলস টু থিটা লেস দ্যান ইকলস টু পাই, তাই আমাকে একে দ্বিতীয় পাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাই এই যে মাইনাস ট্যান π/6 আছে, এটাকে আমরা দ্বিতীয় পাদে যদি ফেলি তাহলে এটা হবে পাই মাইনাস π/6। পাই মানে হচ্ছে এই লাইনটা, পাই মাইনাস ট্যান পাই মাইনাস π/6 মানে হচ্ছে মাইনাস ট্যান π/6। দেওয়ার পর সেক্ষেত্রে থিটা সমান কত হবে না, পাই মাইনাস π/6 ক্যালকুলেশন করলে হবে তোমার 5π/6। বোঝা গেছে যে এটা চতুর্থ পাদেও হতো, চতুর্থ পাদে হলে তোমার হতো 2π মাইনাস π/6, বাট সেটা পায়ের থেকে বড় হয়ে যেত সেক্ষেত্রে থিটার মান, সেই জন্য এটা দ্বিতীয় পাদ পর্যন্তই সীমাবদ্ধ হতো। দ্বিতীয় পাদে মানে হচ্ছে এই লাইনটা পাই, তাহলে পাই মাইনাস π/6, আর পায়ের মাল্টিপল মানেই হচ্ছে ট্যান, ট্যানটা ট্যানই থাকবে। ট্যান পাই মাইনাস π/6 মানে হচ্ছে মাইনাস ট্যান π/6, তাহলে মাইনাস ট্যান π/6-এর জায়গায় আমরা ট্যান পাই মাইনাস π/6 লিখতে পারি। সেক্ষেত্রে থিটা সমান কত হয়ে গেল, থিটা সমান তোমার 5π/6। দেওয়ার পর আমরা আনসারটা লিখব, এ ও
বি ভেক্টরের মধ্যে কোণের মান কত? π/6, 5π/6। দেয়ারফোর এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যে কোণের মান কত? সমান π/6 হতে পারে অথবা 5π/6 হতে পারে। বোঝা গেছে? তাহলে কোণের মান π/6 হতে পারে অথবা 5π/6 হতে পারে। এবার একের দাগের একের যে অথবাটা ছিল, বলেছে যে 6i + 2j + 3k এবং 3i - 6j + 2k ভেক্টর দুটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো, এই যে দুটো প্রদত্ত ভেক্টর আছে, সেটাকে একটাকে এ ভেক্টর, অন্যটাকে বি ভেক্টর তুমি ধরে নাও। তাহলে ধরি এ ভেক্টর সমান তোমার হচ্ছে 6i ক্যাপ + 2j ক্যাপ + 3k ক্যাপ এবং বি ভেক্টর সমান 3i ক্যাপ - 6j ক্যাপ + 2k ক্যাপ। এবার দেখো, দুটো ভেক্টর এ আর বি এর উপর লম্ব একক ভেক্টর আমরা জানি কি? এ আর বি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর আমরা জানি সূত্রটা এ ক্রস বি ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ম্যাগনিটিউড নয়, অনলি এ ক্রস বি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ভেক্টর। মানে এ ক্রস বি ভেক্টর বাই, এটা ম্যাগনিটিউড নয়, এটা ব্র্যাকেট দিয়েছি, এ ক্রস বি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ভেক্টর। তার মানে তোমাকে এ ক্রস বি ভেক্টরটার মান বের করতে হবে। তো এ ক্রস বি ভেক্টর বের করো। এ ক্রস বি ভেক্টর বের করার নিয়ম হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ সহগগুলো যে যার নিচে লিখে নাও। তাহলে এর জায়গায় কত হবে? 6, 2, 3। আর বি ভেক্টরের জন্য কত বসবে? তোমার 3, -6 আর 2। তো এবার এটার যে ডিটারমিনেন্ট ভ্যালু যদি তুমি বের করো, আই এর জন্য কত হবে? আই ক্যাপের জন্য আইটা হচ্ছে ফার্স্ট রোস আর ফার্স্ট কলামে আছে, তাহলে 2, 3 -6, 2। তাহলে 2 2 কত? 2 2 4 -6 × 3 মানে কত? তোমার -18 আর এই মাইনাসে +18 হয়ে যাবে, +18 আই ক্যাপ। তারপর হচ্ছে -j ক্যাপ যেটা আছে ফার্স্ট রো আর সেকেন্ড কলামে আছে। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম বাদ দিলে পড়ে আছে 6, 3, 3, 2। তো মাল্টিপ্লাই করলে 6 2 হচ্ছে 12, -3 3 কত? 9, প্লাস কে ক্যাপ কী হবে? দেখো, কে ক্যাপটা হচ্ছে তোমার ফার্স্ট রো আর থার্ড কলামে আছে, তাহলে পড়ে আছে 6, 2, 3 -6। তো 6 - 6 মাল্টিপ্লাই করলে হচ্ছে -36, আর ফর্মুলার -3 × 2 মানে 6। তো এটা ক্যালকুলেট করলে 18 × 4 মানে হচ্ছে 22 আই ক্যাপ। এটা 12 - 9 মানে হচ্ছে -3 জে ক্যাপ, আর -36 - 6 মানে হচ্ছে -42 কে ক্যাপ। পেয়ে গেলাম। তো দেখো, তাহলে তোমাদের ম্যাগনিটিউড অফ এ ক্রস বি ভেক্টর সমান কত হবে? √, তোমার 22 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -42 তার স্কোয়ার। তো 22 এর স্কোয়ার করে দাও। 22 এর স্কোয়ার করলে হবে তোমার $484 প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 42 এর স্কোয়ার করলে হচ্ছে তোমার 1764। এটা বাড়িতে একটু তোমরা দেখে নেবে। তো যাই হোক, এটাকে যোগ করলে তোমার দাঁড়াচ্ছে, দেখো, 4 4 8 9 17 7 হাতে 1, 6 1 7, 7 8 7 15 5 হাতে 1, 7 1 8, 8 4 12 2 আর হাতে 1 মানে 2257 হচ্ছে। দেয়ারপর প্রদত্ত ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর কত হবে? দেয়ারপর প্রদত্ত ভেক্টর দুটির উপর ভেক্টর দুটির উপর লম্ব একটি একক ভেক্টর
সমান আমরা কি জানি বললাম সূত্রটা a ক্রস b ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ a ক্রস b ভেক্টর, এটা আমরা সূত্রটা জানি। সমান কত হবে, ম্যাগনিটিউড অফ a ক্রস b মান হচ্ছে, তুমি সেটাকে আগে লিখে নাও 1/√257 আর ব্র্যাকেটের মধ্যে a ক্রস b মান হচ্ছে 22i ক্যাপ -3j ক্যাপ -42k ক্যাপ। বোঝা গেছে? √1/2257 22i -3j -42k। সো দিস ইজ ইয়োর আনসার। এই আনসারটা তোমাদের যে প্রশ্ন বিচিত্রা বই আছে সেখানে ভুল দেওয়া আছে, তোমরা সংশোধন করে নেবে, এইটাই হবে তোমাদের আনসার। এবার তোমাদের আমি দুয়ের দাগের যে প্রশ্নটি আছে, এখানে দুটি প্রশ্ন আছে। একটি বলছে যে একটি সরলরেখার প্রতিটি অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করলে সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো, অথবা x-2/3 y+1/-2 ল্যামডা z-2/0 এবং x-1/1 2y+3/3 ল্যামডা z+5/2 সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। তো এই দুটি প্রশ্ন এবার তোমাদের আমি সমাধান করে দেখাবো। তো দেখো, প্রথম যে অঙ্কটি আছে দুয়ের দাগের, একটি সরলরেখার প্রতিটি অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করলে সরলরেখাটির দিক কোসাইনগুলি নির্ণয় করো। তো প্রথমে আমি ধরে নেব যে ধরি সরলরেখাটি প্রতিটি অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে মনে করি সরলরেখাটি প্রতিটি অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। প্রতিটি অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তো দেখো, প্রতিটি অক্ষের সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, প্রতিটি অক্ষের সঙ্গেই আলফা কোণ উৎপন্ন করে। দেয়ারফর সরলরেখাটির দিক কোসাইন কী হবে? সরলরেখাটির দিক কোসাইন cos আলফা, cos আলফা। কারণ আমরা জানি যে কোনো সরলরেখা যদি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ করে, তার দিক কোসাইন হয় cos আলফা, cos বিটা, cos গামা, কিন্তু এখানে প্রত্যেকটাই আলফা, তাই cos আলফা। এবার আমরা জানি দিক কোসাইনের বর্গের সমষ্টি কত না 1। দেয়ারফর cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা equals to 1, which imply 3 cos স্কয়ার আলফা সমান 1, which imply cos স্কয়ার আলফা equals to 1/3, which imply cos আলফা equals to +-1/√3। তাহলে cos আলফার মান কত? +-1/√3। তাহলে আমার সরলরেখাটির দিক কোসাইন কী ছিল? cos আলফা। তাহলে সরলরেখাটির দিক কোসাইন কত হবে? যেহেতু +-1/√3, তাই কত হবে? 1/√3 অথবা -1/√3 তাহলে আমরা আনসারটা লিখে দেবো। দুটো মান আছে, cos আলফার একবার এসেছে 1/√3, তাহলে 1/√3 জন্য কি হবে? 1/√3 অথবা -1/√3 তাহলে আমরা লিখে নিলাম। দেয়ারপর সরলরেখাটির দিক কোসাইন কি? 1/√3, 1/√3 যখন +1/√3 নেব, অথবা যদি আমরা cos আলফার মান -1/√3 নিই, তাহলে হবে কত? -1/√3 তো দিস ইজ ইয়োর আনসার। চলো এবার নেক্সট কোশ্চেনে যায়। নেক্সট হচ্ছে দুয়ের দাগেরই অথবা যে পার্টটা আছে,
খুব একটি ইম্পর্টেন্ট কনসেপ্টের অঙ্ক। এক্স মাইনাস টু বাই থ্রি ইকলস টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস টু ল্যামডা ইকলস টু জেড মাইনাস টু বাই জিরো এবং এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকলস টু টু ওয়াই প্লাস থ্রি বাই থ্রি ল্যামডা ইকলস টু জেড প্লাস ফাইভ বাই টু। সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করে। এই ধরনের অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা আছে। তো দেখো, দুটো সরলরেখা কনসেপ্টটা একবার জাস্ট বলে নিই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান ইকলস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান, একটা সরলরেখা কনসেপ্ট বলছে এটা। দ্বিতীয় সরলরেখাটা এক্স মাইনাস এক্স টু বাই এ টু ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি টু ইকলস টু জেড মাইনাস জেড টু বাই সি টু, 2 নম্বর সরলরেখা। এই দুটো সরলরেখা মানে 1 নম্বর পারপেন্ডিকুলার টু 2 নম্বর যদি হয় তাহলে আমরা কি শর্ত পাবো? 2 নম্বর ইমপ্লাই কি পাবো না, এদের যে দিক অনুপাতগুলো আছে অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু, এদের গুণফলের যোগফলটা 0 হবে। অর্থাৎ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়ালস টু 0। এই হলো আমাদের কনসেপ্টটাও আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো, যে দুটো সরলরেখা আছে এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। প্রথমটা আছে বাট দ্বিতীয়টা দেখো এখানে 2y আছে, কিন্তু 2y থাকলে হবে না, y করে নিতে হবে ওটাকে। তো প্রথমটা লিখি যে এক্স মাইনাস টু বাই থ্রি ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস টু ল্যামডা ইকুয়ালস টু জেড মাইনাস টু বাই জিরো, এটা হচ্ছে 1 নম্বর। এবং 2 নম্বর সরলরেখাটাকে একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে যে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু টু ওয়াই প্লাস থ্রি বাই থ্রি ল্যামডা ইকুয়ালস টু জেড প্লাস ফাইভ বাই টু, হুইচ ইমপ্লাই এটা ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু, এই যে 2 আছে তাহলে লব আর হরকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে ওয়াই প্লাস থ্রি বাই টু বাই থ্রি ল্যামডা বাই টু বাই থ্রি ল্যামডা বাই টু ইকুয়ালস টু জেড প্লাস ফাইভ বাই টু। এটা হলো তোমাদের 2 নম্বর সরলরেখা। এবার দেখো স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসেছে যে এখানে ওয়াইয়ের যে কোপিসেন্টটা আর নেই। এবার যেহেতু 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা লম্ব, যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা, যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা পরস্পর লম্ব, 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা পরস্পর লম্ব, দেয়ারফর একটু আগে যে কনসেপ্টটা বললাম যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু জিরো, তাহলে এখানে এ ওয়ান মানে কত, এ ওয়ান মানে 3, তাহলে 3 ইন্টু এ টু মানে কত 1 প্লাস বি ওয়ান কত মাইনাস টু ল্যামডা ব্র্যাকেট দিয়ে মাইনাস টু ল্যামডা ইন্টু বি টু কত 3 ল্যামডা বাই টু 3 ল্যামডা বাই টু প্লাস সি ওয়ান কত 0 ইন্টু সি টু কত 2 ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণটা পেলাম এখান থেকে তুমি ল্যামডার মানটা পেয়ে যাবে। তো এটা সিম্পলিফাই করলে তোমার দাঁড়াচ্ছে 3, এই যে 2 কেটে যাচ্ছে তাহলে মাইনাস কত হবে মাইনাস 3 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই 3 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 3, হুইচ ইমপ্লাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু কত এলো 1, কারণ বোথ সাইড থেকেই 3টা ভ্যানিশ হয়ে গেল। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি হুইচ ইমপ্লাই যেহেতু ল্যামডা স্কোয়ার সমান 1, তো হুইচ ইম ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার 1 মানে 1, তাহলে ল্যামডার ভ্যালু কত হলো প্লাস মাইনাস 1। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, এই ধরনের কনসেপ্টের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এবারে আমি তোমাদের 2-এর দাগের প্রশ্নগুলি করাবো। 2-এর দাগের প্রথম যে প্রশ্নটি, প্রমাণ করো যে ডিডি এক্স অফ ফাই এক্স টু সাই এক্স এফ টি ডিটি সমান এফ সাই এক্স ইন্টু সাই প্রাইম এক্স মাইনাস এফ ফাই এক্স ইন্টু ফাই প্রাইম এক্স, অথবা প্রমাণ করো 0 টু পাই বাই 4 সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস টেন এক্স ইন্টু ডিএক্স ইকুয়ালস টু রুট 2। 2 নম্বরে বলেছেন 0 ও পাই 0 অন্তরালে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বক্ররেখা ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। অলরেডি এই অঙ্কটি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তবু আমি করে দেব। অথবা ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স
বক্ররেখা এক্স অক্ষ এক্স ইকলস টু 0 এবং এক্স ইকলস টু পাই দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান করো 3 নম্বরে বলেছে সমাধান করো এক্স প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই, এটি তোমাদের সমাধান করতে দিয়েছে। নেক্সট অথবা আছে 1 প্লাস ডি টু ওয়াই ডিএক্স টু হোল টু দি বা 2/3 ইকলস টু 5 ডিওয়াই ডিএক্স অবকল সমীকরণ ক্রম এবং মাত্রা নির্ণয় করো। তো 2 দাগের এই প্রশ্নগুলো এবার তোমাদেরকে পরপর সলভ করে দেখায়। তো 2 নম্বর যে অঙ্কটি বলেছে যে প্রমাণ করো যে ডিডি এক্স অফ ফাই এক্স টু সাই এক্স এফ টি ডিটি সমান এফ সাই এক্স ইন্টু সাই প্রাইম এক্স মাইনাস এফ ফাই এক্স ইন্টু ফাই প্রাইম এক্স, এটা আমরা ধরে নিলাম। এটা তোমাকে দেখাতে হবে। তো দেখো এইটা দেখাতে গেলে এখানে ইন্টারভ্যালটা আছে কি ফাই এক্স টু সাই এক্স। তো আমি ধরি ফাই এক্স কমা সাই এক্স অন্তরালে এখানে ভেরিয়েবলটা টি আছে। তো অন্তরালে আমরা ধরে নেব যে এফ টি ইকলস টু জি প্রাইম টি, মানে জি এফ টি ইকলস টু হচ্ছে জি প্রাইম টি। বোঝার চেষ্টা করো, আমাদের যে সমাকলনের যে মৌলিক উপপাদ্য ছিল সেখানে তোমাদের মানে সমাকলন বলতে কি বোঝো, যে ইন্টিগ্রেশান এফ এক্স ডিএক্স সমান তোমরা যদি লেখো যে ইন্টিগ্রেশান এফ এক্স ডিএক্স সমান জি এক্স প্লাস সি, কখন হয় যদি জি প্রাইম এক্স ইকলস টু এফ এক্স হয়। ইন্টিগ্রেশান এফ এক্স ডিএক্স ইকলস টু জি এক্স প্লাস সি কখন হবে, যদি জি প্রাইম এক্স সমান কত হয় না এফ এক্স হয়। এটা আমাদের ইন্টিগ্রেশানের ডেফিনেশান। তো দেখো আমি ধরে নিলাম এই যে অন্তরালটা আছে ফাই এক্স কমা সাই এক্স অন্তরালে জি প্রাইম টি সমান এফ টি, তার মানে ইন্টিগ্রেশান এফ টি মানে কত হবে জিটি, এই যে আমি সংজ্ঞাটা উপরে লিখলাম। তাহলে দেখো দেয়ারফোর আমরা লিখব ডিডি এক্স অফ জাস্ট ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা ইউজ করো ফাই এক্স টু সাই এক্স এফ টি ডিটি। তো এখানে এক্সের জায়গায় টি আছে, তো ইকুয়ালস টু তোমার কি হবে ডিডি এক্স অফ তাহলে এফ টি জি প্রাইম টি যদি এফ টি হয়, জি প্রাইম টি মানে এফ টি, তাহলে এফ টি ডিটি ইন্টিগ্রেশন অফ এফ টি ডিটি মানে জিটি হবে। তাহলে এখানে করে দাও বক্স জিটি ফাই এক্স টু সাই এক্স। আশা করি কম্প্যারিজনটা বুঝতে পেরেছো। ইন্টিগ্রেশনের যে সিম্পল ডেফিনেশন আছে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান জি এক্স প্লাস সি হবে যদি জি প্রাইম এক্স সমান এফ এক্স হয়। তো আমি ধরে নিলাম এই যে অন্তরালের মধ্যে জি প্রাইম টি সমান এফ টি ধরে নিয়েছি, তার মানে এফ টির ইন্টিগ্রেশন কত হবে জিটি হবে এই ডেফিনেশন অনুযায়ী। তো আমি এখানে জিটি লিখে দিলাম। এবার দেখো দেয়ারফোর হুইচ ইকলস টু দেয়ারফোর নয় হুইচ ইকলস টু ডিডি এক্স অফ, তো টি এর মান প্রথমে সাই এক্স বসবে, তার মানে কত হবে জি অফ টি এর জায়গায় বসিয়ে দাও জি অফ সাই এক্স, জি অফ সাই এক্স মাইনাস জি অফ ফাই এক্স বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি আমরা। এবার দেখো তুমি ডিডি এক্স করছো, তাহলে এটা এইগুলো এক্সই আছে, ফাংশানের অপেক্ষকের অপেক্ষক ডিডি এক্স অফ দিস। এবার দেখো জি অফ এক্স হলে জি প্রাইম এক্স হয়, তো আমরা লিখবো জি প্রাইম সাই এক্স, ডেরিভেটিভ সেমিস্টার 3-তে শিখেছিলে। জি প্রাইম সাই এক্স লিখলে কিন্তু এই কখন হয়, মানে ধরো তুমি এটা জানো যে ডিডি এক্স অফ জি এক্স যদি থাকে তুমি সমান লেখো জি প্রাইম এক্স, কিন্তু এখানে জি এক্স নেই সাই এক্স আছে, তবু আমি লিখলাম জি প্রাইম এক্স, তার মানে সাই এক্সটাকে আমি এক্স ভাবছি, তাহলে যাকে ভাবছি তার ডেরিভেটিভ হবে, তাহলে সাই এক্সের ডেরিভেটিভ কত হবে না সাই প্রাইম এক্স মাইনাস সিমিলারলি ডিডি এক্স অফ জি অফ ফাই এক্স, তাহলে কত হবে জি প্রাইম ফাই এক্স,
তাহলে ফাই এক্সটাকে আমি কি এক্স ভাবছি, কারণ ডিডি এক্স অফ জি এক্স মানে জি প্রাইম এক্স, তাহলে ফাই এক্সটাকে আমি এক্স ভাবছি, যাকে এক্স ভাবছি তার আবার পাশে ডেরিভেটিভ বসে যাবে। সেমিস্টার 3-তে এটা ভালোভাবে শিখেছিলেন। তো দেখো এবার জি প্রাইম ফাই এক্স, দেখো জি প্রাইম টি এর জায়গায় যদি ফাই এক্স লেখো সমান এফ ফাই এক্স হবে টি এর জায়গায়, তাহলে এখানে বসিয়ে দাও, এটা মানে হচ্ছে এফ অফ ফাই এক্স, সরি এটা হবে এফ অফ সাই এক্স, এফ অফ সাই এক্স ইন্টু সাই প্রাইম এক্স। সিমিলারলি টি এর জায়গায় যদি তুমি ফাই এক্স বসাও, তাহলে জি প্রাইম ফাই এক্স সমান কত, এফ অফ ফাই এক্স, তাহলে জি প্রাইম ফাই এক্সের জায়গায় লিখবো এফ অফ ফাই এক্স ইন্টু ফাই প্রাইম এক্স। তো এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল, সো দিস প্রুভড। যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। এখানে হচ্ছে যে জিনিসগুলো আমি লাগছে সেগুলো পাশে বলে দিচ্ছি, কনসেপ্টগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে। তো নেক্সট যে অঙ্কটি আছে খুবই সোজা একটি অঙ্ক, বলছে প্রমাণ করো 0 to π/4 sec x ইন্টু sec x প্লাস tan x dx সমান √2। তো তুমি লিখে দাও লেফট হ্যান্ড সাইড, খুব ইজি একটা কনসেপ্টের অঙ্ক। 0 to π/4 sec x ইন্টু sec x প্লাস tan x ইন্টু dx, তো ইকুয়ালস টু কত হবে, লিমিটটাকে মানে ইন্টিগ্রেশনটাকে ভেঙে দাও, 0 to π/4 sec x ইন্টু sec x মানে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস 0 to π/4 sec x ইন্টু tan x মানে হচ্ছে sec x tan x, sec x ইন্টু tan x ইন্টু ডিএক্স। ওকে, সো আমরা জানি sec স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কি, আমরা সেটা জানি, tan x 0 to π/4 প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন আমরা জানি সেটা হচ্ছে sec x তোমার 0 to π/4। ওকে, সো আপার লিমিট বসাও, tan π/4 মাইনাস tan 0 প্লাস এখানে কত হবে sec π/4 মাইনাস sec 0। tan π/4 মানে 1 মাইনাস tan 0 মানে 0 প্লাস sec π/4 মানে হচ্ছে আমরা জানি √2 মাইনাস sec 0 মানে 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তো পড়ে আছে কত √2 ইকুয়ালস টু তোমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো দেখো রাইট হ্যান্ড সাইডে √2 ছিল, সো রাইট হ্যান্ড সাইড প্রুফ, রাইট হ্যান্ড সাইড প্রুফড। বোঝা গেল, খুব ইজি, জাস্ট অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তবু করে দিচ্ছি এখানে। বলেছে 0 0 π0 অন্তরালে y = sin x বক্ররেখা ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বক্ররেখাটা আছে তোমার y = sin x, এটাকে 1 নম্বর দাও। এবার তোমাকে গ্রাফ এর মানে গ্রাফটাকে তোমায় আঁকতে হবে, লেখচিত্র অঙ্কন করো। দেখো y = sin x, y = sin, এগুলো স্কেল দিয়ে আঁকবে। তো y = sin x এর আমরা জানি যে গ্রাফ হয় সেটা হচ্ছে তোমার -1 +1 আর -1 এর ভিতরে থাকে, মানে আমরা জানি -1 <= sin x <= 1। তো এটা যদি তোমার y = 1 হয়, এটা তোমার এক্সিসগুলো দাও, x x প্রাইম, y y প্রাইম, দিস ইজ অরিজিন। তো এটা হচ্ছে তোমার y = 1, আর নিচে তুমি একটা স্ট্রেট লাইন সেম প্যারালাল টু এক্স এক্সিস আঁকো, হুইচ ইজ y = -1। তো দেখো যেহেতু 0 থেকে তোমাকে পাই বলেছে, তাহলে 0 থেকে পায়ের মিডিলে কি থাকবে, একটা π/2 থাকবে, আর এখানে তুমি পাই লিখে দাও। আর দরকার নেই তোমার বেশি তো জানার দরকার নেই, আমরা জানি π/2 ভ্যালুটা কত 1। তার মানে গ্রাফটা কী হবে, মানে গ্রাফটা অ্যাকচুয়ালি এইখান থেকে এসে এইভাবে এসে গোটা গ্রাফটা আমার যে ভিডিও আছে চ্যানেলে আমি অলরেডি এঁকে দিয়েছি, এখানে গোটা গ্রাফটা আঁকছি না, যতটা প্রয়োজন ততটাই আঁকছি। তো 0 থেকে মানে এটা হচ্ছে তোমার 0 অরিজিন মানে 0, আর এটা হচ্ছে তোমার π, 0, আর এটা হচ্ছে তোমার π/2, 0। তো 0 থেকে π, 0 যে অন্তরাল আছে সেই অন্তরালে y = sin x এর গ্রাফ হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে তোমার সীমাবদ্ধ অঞ্চল,
এর ক্ষেত্রফলটা তোমাকে বের করতে দিয়েছে। তো নাম দিয়ে দাও ও, এই যে যেহেতু না এই যে বিন্দুটা আছে এটাকে এ নাম দিয়ে দাও, যেহেতু কার্ভ সেই জন্য মিডিলে একটা বি নাম দিয়ে দাও, এই পয়েন্টটা সি দিয়ে দাও, এই পয়েন্টটাকে ডি নাম দিয়ে দাও। তাহলে তুমি যেটা লিখবে যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বক্ররেখা ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ও এ বি সি ডি ও চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। তো আমি এখানে লিখে নিয়েছি যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বক্ররেখা ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল ও এ বি সি ডি ও চিত্রে রেখাঙ্কিত, ও এ বি সি ডি ও চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ক্ষেত্রফল সংক্রান্ত আমার অনেক ভিডিওই এই চ্যানেলে আছে, প্লিজ যদি কারো মনে হয় তো প্লেলিস্টে গিয়ে ক্ষেত্রফল সংক্রান্ত ভিডিওগুলো ডিটেলসে দেখতে পারো। দেওয়ার পর নির্ণয় ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফলের আসল হচ্ছে তোমাকে এই লেখচিত্র অঙ্কনটা করা, কারণ এই যে আনসারটা ক্ষেত্রফল কত হবে সেটা তুমি ইজিলি বের করতে পারবে, বাট লেখচিত্র অঙ্কন না করে যদি করো পুরো শূন্য পেয়ে যাবে। তো নির্ণয় ক্ষেত্রফল দেখো এখানে কত, এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু কত না পাই, ওয়াই ডিএক্স যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ তাহলে কত হবে, এক্স ইকুয়ালস টু 0 টু পাই, ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার সাইন এক্স, তো এখানে বসিয়ে দাও সাইন এক্স। এবার আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন কত না মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স 0 টু পাই, তো আপার লিমিট বসাও, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস কস পাই মাইনাস অফ মাইনাস কস 0। এই যে পাই বসালে মাইনাস কস পাই, মাইনাস হচ্ছে ফর্মুলা মৌলিক উপপাদ্য নির্দিষ্ট সমাকলনে, এবার এক্সের জায়গায় 0 বসালে মাইনাস কস 0, তো মাইনাস অফ কস পাই মানে হচ্ছে -1, এখানে মাইনাস অফ মাইনাস এই মাইনাসটা কস 0 মানে 1, তো -1 +1 -1 তার মানে আনসারটা হচ্ছে তোমার +1 মানে হচ্ছে তোমার 2 বর্গ একক, আনসারটা তোমার হয়ে গেল 2 বর্গ একক। তো 2-এর দাগে 2-এর অথবা ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স বক্ররেখা এক্স অক্ষ এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু পাই দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অঙ্কটি করার জন্য দেখো তোমাকে প্রথমে ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্সের এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু পাইয়ের মধ্যে যে লেখচিত্রটি আছে সেই লেখচিত্রটি আগে তোমাকে অঙ্কন করতে হবে। তো দেখো এক্স প্রাইম ওয়াই, তোমার ওয়াই প্রাইম, এগুলো অবভিয়াসলি স্কেল দিয়ে আঁকবে। এবার দেখো আমরা জানি যে কস এক্সের ভ্যালু 1 থেকে -1 মধ্যে থাকে, তো এখানে 1 করে নাও। কস এক্সের ভ্যালু যেহেতু 1 থেকে -1 মধ্যে থাকে, এটা ওয়াই ইকুয়ালস টু 1 লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -1 লাইন। যেহেতু 1 থেকে 1 থাকে মানে -1 থেকে 1 মধ্যে থাকে, কিন্তু কস স্কোয়ার এক্সটা অ্যাকচুয়ালি কী হবে দেখো, -1 লেস দ্যান ইকুয়ালস টু কস এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, বাট কস স্কোয়ার এক্সের ক্ষেত্রে সেটা নেগেটিভ হবে না, সেই জন্য 0 লেস দ্যান ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। এবার দেখো তোমার আমরা জানি যে কি 0 মানে π/2 হচ্ছে cos x এর ভ্যালু কত না তোমার 0, তাহলে এখানে একটা π/2, 0 পয়েন্ট নাও এক্স অক্ষের উপর, আর পায়েতে কত π, 0, পায়েতে -1, বাট যেহেতু স্কোয়ার আছে +1 হবে। তো কিভাবে হবে দেখো, 0-তে যখন 0-তে cos 0 মান 1 আর π/2 কত 0, তার মানে এটা এইভাবে এসে 0 হলো। আবার পায়েতে -1 হয় না, এখানে হবে +1, মানে এইভাবে চলে যাবে। এই হলো তোমার y ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স, 0-তে 1, π/2 0, আবার π/2 থেকে যখন পায়ে যাবে তখন এইভাবে যাবে, কারণ পায়েতে ভ্যালুটা তোমার 1, তার মানে সীমাবদ্ধ অঞ্চলটা কোনটা হবে, এই যে অঞ্চলটা। তো এখানে আমি নামটা আর দিয়ে দাও, এখানে পয়েন্টগুলোর নাম দিয়ে দাও, এ, এটাকে বি নাম দিয়ে দাও, এটা এখানে মিডিলে একটা আচ্ছা পি কিউ দিয়ে দেবো, এখন এটা সি নাম দিয়ে দাও, এটা ডি নাম দিয়ে দাও, আর মিডিলে এখানে একটা পি নাম দিয়ে দাও, আর এখানে একটা কিউ নাম দিয়ে দাও। তো এখানে আর ক্ষেত্রটা তো ওইভাবে লেখা যায় না, এখানে শুধু লিখবে যে ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স বক্ররেখা, ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স বক্ররেখা এক্স অক্ষ
এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স ইকুয়ালস টু পাই দ্বারা সীমাবদ্ধ অঞ্চল চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। সীমাবদ্ধ অঞ্চল চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে, বোঝা গেল? দেওয়ার পর নির্ণেয় ক্ষেত্রফল। নির্ণেয় ক্ষেত্রফল কি হবে? দেওয়ার পর নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু তোমার এক্স ইকুয়ালস টু কত? দেখো এক্স ইকুয়ালস টু 0 থেকে পাই। এক্স ইকুয়ালস টু তোমার প্রশ্নে দেওয়া আছে 0 থেকে পাই, তাহলে লেখো তোমরা এক্স ইকুয়ালস টু 0 টু পাই 0 টু পাই ওয়াই ডিএক্স সমান এক্স ইকুয়ালস টু 0 টু পাই ওয়াইয়ের ভ্যালু কত না কস স্কোয়ার এক্স, তাহলে কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার কস স্কোয়ার এক্সের তো ইন্টিগ্রেশন হয় না, তাই এটাকে কি করতে হবে না মাল্টিপল অ্যাঙ্গেল করে নিতে হবে। তো এবার এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা হবে সেটাই তোমাদের আনসার। তো মাল্টিপল অ্যাঙ্গেল করতে গেলে একটা কস স্কোয়ার এক্সের পাশে একটা 2 লাগবে, সেই জন্য বাইরে একটা হাফ নিয়ে নিলাম। এক্স ইকুয়ালস টু 0 টু পাই 2 কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স সমান হাফ এক্স ইকুয়ালস টু 0 টু পাই 1 প্লাস কস 2x 1 প্লাস কস 2x ইন্টু ডিএক্স। ওকে, so the integration is 1 into dx এর ইন্টিগ্রেশন x, cos 2x into dx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2। লিমিটটা বসিয়ে দাও 0 টু পাই ইকুয়ালস টু হাফ x এর জায়গায় একবার পাই বসবে প্লাস তোমার sin 2 পাই বাই 2, একবার পাই বসলো এই দুটোতে x এর জায়গায় মাইনাস এবার 0 বসবে। তো x এর জায়গায় 0 বসালে 0 প্লাস x এর জায়গায় 0 বসালে সাইন 0 0 প্লাস সাইন 0 আর 2টা বাই 2 সাইন 0 বাই 2। তো ইকুয়ালস টু তোমার কি আনসারটা হচ্ছে দেখো হাফ পাই, এটার সাইন 2 পাই মানে কত 0 আর এদিকে সবই 0, তো আনসারটা কত হয়ে গেল তোমার পাই বাই 2 বর্গ একক। পাই বাই 2 বর্গ একক। খুব সুন্দর একটি অঙ্ক, খুব সুন্দর কনসেপ্টের, কিন্তু এখানে তোমাকে লেখচিত্রটা মানে ইন্টিগ্রেশান তো তোমরা পেরে যাবে, বাট লেখচিত্রটা মাস্ট। এই যে লেখচিত্র মানে তোমাদের যে ডেফিনিট ইন্টিগ্রালের সাহায্যে যে ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কে লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, তাই লেখচিত্রটাকে বেশি কনসেন্ট্রেট করবে। এবারে তোমাদের 2-এর দাগে 3-এর যে দুটো অঙ্ক আছে করাবো। বলছে সমাধান করো এক্স প্লাস ওয়াই সমান ডিএক্স মাইনাস ডিওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই, অথবা 1 প্লাস ডি2ওয়াই ডিএক্স টু হোল টু দি বা 2/3 ইকুয়ালস টু 5 ডিওয়াই ডিএক্স। অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করো। তো এই দুটি অঙ্ক তোমাদেরকে এবার করে দেখাবো। তো দেখো 2-এর দাগে 3 নম্বর যে অঙ্কটি বলেছে সমাধান করো এক্স প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই। তো প্রথমে তুমি কি করবে দেখো, এই যে এক্স প্লাস ওয়াইটাকে তুমি ডান পক্ষে নিয়ে চলে যাবে। তার আগে তোমাকে এই ডিএক্স প্লাস ডিওয়াইটাকে এক্স্যাক্ট বা পারফেক্ট ডিফারেন্সিয়াল আকারে লিখতে হবে। কিভাবে হবে সেটা দেখো, তোমার আগে অঙ্কটা লিখি এক্স প্লাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই সমান অঙ্কটা আছে ডিএক্স প্লাস ডিওয়াই, হুইচ ইমপ্লাই দেখো এক্স প্লাস ওয়াই টোটাল ডিফারেন্সিয়াল আকারে যদি আমরা লিখি তাহলে এক্স ডি অফ এক্স মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াইটাকে, আর ডিএক্স প্লাস ডিওয়াইটাকে আমরা ডি অফ এক্স প্লাস ওয়াই লিখতে পারি। দেখো কারণ হচ্ছে ডি অফ এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ডিএক্স মাইনাস ওয়াইয়ের ডেরিভেটিভ 1 ইন্টু ডিওয়াই, তার মানে ডিএক্স মাইনাস ডিওয়াই। এগুলো তোমাদের টোটাল ডিফারেন্সিয়াল বইতে আছে এবং আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম। তাহলে এটা হয়ে গেল ডি অফ এক্স মাইনাস ওয়াই সমান তোমার ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই।
এবার তুমি কি করবে না সমাকলন করে পায়, তুমি লিখবে সমাকলন করে পায়। তো লিখে দাও ইন্টিগ্রেশান ডি অফ এক্স মাইনাস ওয়াই সমান ইন্টিগ্রেশান ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো ডি অফ এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ডি অফ এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে লগ অফ মোড অফ এক্স প্লাস ওয়াই প্লাস সি। দিস ইজ ইয়োর আনসার। তোমাদের দুইয়ের দাগের তিনের অথবা যেটাই আছে বলেছে যে 1 প্লাস ডিটিওয়াই ডিএক্স টোল টু দি বা 2/3 ইকুয়ালস টু 5 ডিওয়াই ডিএক্স অবকল সমীকরণে ক্রম মাত্রা নির্ণয় করো। তো যে কোনো অবকল সমীকরণে ক্রম মাত্রা নির্ণয় করতে হলে তাকে অবশ্যই করণীমুক্ত করতে হবে। তো দেখো তোমাদের আছে 1 প্লাস d2y dx2 হোল টু দি বার 2/3 ইকুয়ালস টু 5 ইন্টু ডিওয়াই ডিএক্স। তো লক্ষ্য করে দেখো এই যে কিউব রুট আছে, সেই কিউব রুটটা তোলার জন্য বোথ সাইডকে কিউব করে দাও, দিলে তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 1 প্লাস d2y dx2 হোল স্কোয়ার, এই যে কিউব রুট বোথ সাইড কিউব করলে 3টা কেটে যাচ্ছে, ইকুয়ালস টু তোমার 5 ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল কিউব হয়ে যাবে। তাহলে দেখো ক্রম সমান কত হবে, দেয়ারফর ক্রম সমান হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার কত আছে না 2 আছে, তাহলে ক্রম 2 এবং মাত্রা কি এর এই যে ডি2ওয়াই ডিএক্স টুর হাইয়েস্ট ডিগ্রি কত হতে পারে, যেহেতু স্কোয়ার করছো তাহলে হাইয়েস্ট ডিগ্রি 2 হতে পারে, তাই মাত্রাটা 2 হবে। এটাকে সূত্রে ভাঙতে হবে না, কারণ তুমি জানো যে এটাকে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো তাহলে d2y dx2 তার হোল স্কোয়ার আসবে, তাই মাত্রাটা কত হবে 2। কারণ আমরা জানি যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের ক্রমটাকে বলা হয় ক্রম, অর্থাৎ যেটা এখানে তোমার হাইয়েস্ট অর্ডার d2y dx2 এর ক্রম কত, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, তাই ক্রমটা 2। এবং দ্বিতীয় ক্রম অন্তর্কলজের যে ঘাত হবে মানে d2y dx2 ঘাত কত হবে, অবভিয়াসলি 2 হবে, হাইয়েস্ট ঘাত কত হবে 2 হবে না। এটাকে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো তো এটার হাইয়েস্ট, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলেই এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে মাত্রাটা হবে তোমার 2। তো এবারে তোমাদের 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে, দুটি প্রশ্ন আছে, সলভ করে দেখাবো। তো বলছে দেখাও যে জেড ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2y শর্ত সাপেক্ষে বাধাসমূহ হলো এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এক্স প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6 অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এর কোনো চরম মান পাওয়া যাবে না। 2 নম্বরের প্রশ্ন, এটি এলপিপি থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ রৈখিক প্রোগ্রামবিধি। আর অথবা আরেকটি প্রশ্ন আছে, নিম্নলিখিত রৈখিক প্রোগ্রামবিধির কৌণিক বিন্দুগুলি নির্ণয় করো যেখানে ম্যাক্স জেড ইকুয়ালস টু 2x প্লাস 5y, অর্থাৎ এটা তোমাদের বিশ্বাত্মক অপেক্ষক, শর্ত সাপেক্ষ বাধা সম বলেছে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 4, 0 লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 3 অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়ালস লেস দ্যান ইকুয়ালস টু 6। তো চলো এই দুটি প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখায়। তো দেখো বলেছে যে দেখাও যে জেড ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2y শর্ত সাপেক্ষে বাধা সমূহ হলো এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, এক্স প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6, ওয়াই ইকুয়ালস টু 0, এর চরম মান পাওয়া যাবে না, এটা তোমায় দেখাতে বলেছে। তো চরম মান পাওয়া যাবে না, প্রথমে তোমাকে কার্যকর অঞ্চলটাকে অবভিয়াসলি আঁকতে হবে। তো প্রদত্ত যে অসমীকরণগুলো আছে, তো প্রথমে যে অসমীকরণগুলো আছে সেগুলো সমীকরণ আকারে লেখো। তাহলে 1 নম্বর হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, 2 নম্বর হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আর 3 নম্বরে তোমার পাচ্ছ এক্স প্লাস 2y ইকুয়ালস টু 6, এটা হচ্ছে 3 নম্বর। তো প্রথমে দেখো, প্রথমে এক্স ইকুয়ালস টু 3টা তুমি ড্র করে নাও, এটা এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম। তো এক্স ইকুয়ালস টু 3 ইজ আ স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই এক্সিস, তো এটা এক্স ইকুয়ালস টু 3 ধরো, এটা
এটা স্কেল দিয়ে আঁকবে, প্যারালাল টু ওয়াই এক্সিস অবভিয়াসলি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এদের না পয়েন্ট অফ ইন্টারসেকশানগুলো আগে বের করে নাও। তো 1 নম্বর আর 2 নম্বর যদি 1 নম্বর ও 2 নম্বরকে যদি তুমি সলভ করো, তো এক্সের মানটা 2 নম্বরে বসিয়ে দাও, তাহলে এক্সের ভ্যালু 3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, হুইচ ইমপ্লাই ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 2। তার মানে হচ্ছে এর সঙ্গে 2 নম্বরটা হচ্ছে তোমার 3,2 পয়েন্টে কাট করছে। তো 2 নম্বরে ড্র করতে গেলে কী হবে, 2 নম্বরটাকে তোমাকে ছেদিতাংশ রূপে লিখতে হবে। তাহলে 2 নম্বর ইমপ্লাই ছেদিতাংশ রূপে লিখলে এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু তোমার 1। তো দেখো 5, এটা যদি 3 হয়, এটাকে পয়েন্ট আউট করো 3 0, তাহলে 5টা এখানে কোথাও হবে আর এখানে কোথাও 5 হবে, এদের দুজনে এইভাবে চলে গেল। তো এটা হয়ে গেল, এটা হচ্ছে তোমার লিখে দাও, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, আর এটা 2 নম্বর সরলরেখা লিখে দাও, অত লিখতে হবে না, ঠিক আছে। এবার তোমাকে 3 নম্বরটা আঁকতে হবে। 3 নম্বরটা আঁকার জন্য দেখো, এবার 3 নম্বর ইমপ্লাই, এটাকে ছেদিতাংশ রূপে লেখো। 3 নম্বরে এত বড় অঙ্ক দিয়েছে, ভাবো একবার, মানে দেবে আর কি। এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1, মানে এক্স অক্ষকে 6 মানে এখানে কোথাও, আর ওয়াই অক্ষকে 3 মানে এখানে কোথাও কাট করেছে। এবার এখান থেকে ছবি থেকে বোঝা যাচ্ছে যে এটা যদি 3 নম্বর সরলরেখা হয়, 3 নম্বর আর 2 নম্বর দুজনে কাট করেছে এই পয়েন্টে। এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি একটু আগে, কত 3,2, অর্থাৎ 1 আর 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশান হচ্ছে 3,2 পেয়ে গেছি। এটা নাম দিয়ে দাও, এ নাম দিয়ে দাও। এবার আমাকে এটা ধরো বি পয়েন্ট, এটা হচ্ছে তোমার সি পয়েন্ট নাম দিয়ে দাও। এটা সি পয়েন্ট হচ্ছে 6,0। তো এবারে দেখো তুমি 2 আর 3টা সলভ করে নাও। 2 আর 3 সলভ করলে কি করতে হবে, 3 বিয়োগ 2 করে দাও। 3 নম্বর বিয়োগ 2 নম্বর ইমপ্লাই করলে এক্স এক্স কেটে যাচ্ছে, 2y মাইনাস ওয়াই, মানে ওয়াই সমান হচ্ছে 1। দেয়ারফোর 2 নম্বর ইমপ্লাই, 2 নম্বরে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দাও, দিলে কত হচ্ছে এক্স প্লাস 1 সমান হচ্ছে 5, হুইচ ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 4। তার মানে 4,1, তার মানে এই যে বি পয়েন্টটা হচ্ছে তোমার 4,1। এবারে তোমাকে ফিজিবল রিজনটা, কার্যকরী অঞ্চলটা দেখতে হবে। দেখো এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এক্সের জায়গায় যদি 0 বসাও, তাহলে 0 3-এর থেকে বড় হয় না, অর্থাৎ যেদিকে মূল বিন্দু আছে তার বিপরীত দিকে হবে এর সাধারণ অঞ্চল, তো সমাধান অঞ্চল আর কি। তো তীর চিহ্নগুলো উল্টো দিকে দিয়ে দাও। তারপরেরটায় 0 0, দেখো এখানে এই দ্বিতীয়টা যেটা আছে দেখো 0 0 বসালে 0 5-এর থেকে বড় হতে পারে না, তার মানে দ্বিতীয় যে সরলরেখাটা যেদিকে মূল বিন্দু তার অপোজিট দিকে হবে, মানে এর অপোজিট দিকে হবে। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরেও যদি 0 0 বসাই, এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0, সে 0টা 6-এর থেকে বড় হতে পারে না, তার মানে 3 নম্বরে যেদিকে মূল বিন্দু আছে তার অপোজিট দিকে হবে সাধারণ অঞ্চল, মানে এইভাবে সাধারণ মানে সমাধান অঞ্চলটা হবে আর কি। তো এইভাবে যদি আমি ড্র করি, তার মানে সাধারণ যে কার্যকর অঞ্চল কি হলো আমরা পাচ্ছি, দেখো সেটা এবার আমি ব্ল্যাক পেন দিয়ে এঁকে দিচ্ছি। এটা হচ্ছে তোমার কার্যকর অঞ্চলটা আমি ব্ল্যাক পেন দিয়ে ড্র করে দিলাম। নিচের দিকে যাবে না, কারণ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এটা তোমার কার্যকর অঞ্চল। তো এই যে কার্যকর অঞ্চলটা কি হচ্ছে না, তোমার সীমাবদ্ধ নয়, মানে অসীমাবদ্ধ, ঠিক আছে। তাহলে এর যে কার্যকর অঞ্চলটা কি, অসীমাবদ্ধ। এবার এর প্রান্তিকী বিন্দু কি আছে, এর প্রান্তিকী বিন্দু আছে তোমার এ 3,2, বি হচ্ছে 4,1, আর সি হচ্ছে 6,0। এবার এই প্রান্তিকী বিন্দুতে তোমার বিশ্বাত্মক অপেক্ষকের মান বের করতে হবে। তো দেখো প্রান্তিকী বিন্দু, তো প্রান্তিক বিন্দুগুলোকে আমরা লিখব প্রান্তিক বিন্দু। দেখো ছবির দিকে যদি লক্ষ্য করো, প্রান্তিক বিন্দু দেখো এখানে এ 3,2,
তাহলে A3,2, এখানে আছে B4,1, B4,1, আর সি হচ্ছে তোমার 6,0। এবার প্রান্তিক বিন্দুতে জেডের মান, জেডের মানটা তোমাকে, জেড মানে বিশ্বাত্মক অপেক্ষক, বিশ্বাত্মক অপেক্ষকটা তোমার কি আছে, জেড ইকুয়ালস টু তোমার আছে -x + 2y, এটা হচ্ছে তোমার বিশ্বাত্মক অপেক্ষকের মান। এবার তোমাকে বের করতে হবে যে A3,2 বিন্দুতে জেডের মান, A3,2 বিন্দুতে z ইকুয়ালস টু, এক্সের জায়গায় 3 বসাও, তাহলে -3 + 2 × 2 মানে 4 মানে 1। এবার হচ্ছে তোমার B4,1 বিন্দুতে z সমান 4,1, তাহলে এক্সের জায়গায় তুমি 4 বসাও, তাহলে -4 + 2 × 1 মানে -2। আর সি 6,0 বিন্দুতে z ইকুয়ালস টু কত হবে, z হচ্ছে -6 + 2 × 0 সমান -6, এর মধ্যে বৃহত্তম হচ্ছে 1, যেটা কত না 3,2 পয়েন্টে পাচ্ছি। তাহলে জেডের মান, এবার তোমাকে কি করতে হবে দেখো, তোমাকে এবারে জেড গ্রেটার দ্যান ইকুয়ালস টু, জেড গ্রেটার দ্যান ইকুয়ালস টু তোমার, সরি গ্রেটার দ্যান ইকুয়ালস টু নয়, জেড গ্রেটার দ্যান যে ম্যাক্সিমাম ভ্যালুটা পেলে 1, একটা তোমাকে লেখচিত্র আঁকতে হবে। তাহলে জেড মান হচ্ছে -x + 2y গ্রেটার দ্যান 1। তো এর লেখচিত্র অঙ্কন করতে গেলে সমাধান অঞ্চল মানে যদি তুমি সমাধান অঞ্চলটা বা একটা তুমি ওপেন হাফ প্লেন যদি আঁকো, একে যদি তুমি ইকুয়াল করে দাও, তাহলে -x + 2y সমান 1 হচ্ছে, হুইচ ইমপ্লাই x বাই তোমার -1 প্লাস y বাই কত হচ্ছে হাফ ইকুয়ালস টু 1। এবার এক্স মানে এক্স অক্ষকে -1,0 আর ওয়াই অক্ষকে 0,5 পয়েন্টে ছেদ করেছে, তাহলে এটা তুমি ড্র করে ফেলো। তো দেখো এখানে যদি তুমি ড্র করো, এক্স অক্ষকে পেয়েছো তুমি -1, সাপোজ এইটা -1, আর ওয়াই অক্ষকে হাফ, মানে ধরো এটা হাফ। তো এইভাবে যদি তুমি একটা স্ট্রেট লাইন ড্র করে দাও, ড্র করলে এবার দেখো আমি এখানে তোমাদের লিখছি যে ওপেন হাফ স্পেস মানে প্লেনটা আঁকতে হবে তোমার হচ্ছে -x + 2y গ্রেটার দ্যান 1। তো এইটা হচ্ছে তোমার, এই যে সরলরেখাটা হচ্ছে -x + 2y ইকুয়ালস টু 1। এবার দেখো এতে যদি 0 0 বসাও, তো তাহলে মানে 0 ইজ গ্রেটার দ্যান 1, হুইচ ইজ নট পসিবল। তার মানে ওপেন হাফ যে তোমার যে ওপেন হাফ যে প্লেনটা আঁকছো, ওপেন হাফ প্লেনটা কি হচ্ছে, উপর দিকে হচ্ছে। তার মানে এর ওপেন হাফ প্লেনটা কি উপর দিকে হচ্ছে এর সমাধান অঞ্চল। তো লক্ষ্য করে দেখো এই ওপর দিকে সমাধান অঞ্চলে যেহেতু তোমার কার্যকর অঞ্চলের বিন্দুগুলো মানে বিন্দুগুলো এই অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, এই যে অঞ্চলটা আমি আঁকছি এর মধ্যে কার্যকর অঞ্চলের বিন্দু তো পেয়ে যাচ্ছ। তা কার্যকর অঞ্চলের বিন্দু যেহেতু পেয়ে যাচ্ছ, তাহলে এর কোনো চরম মান থাকতে পারে না। যদি কার্যকর অঞ্চলের কোনো সাধারণ বিন্দু না পেতে তবেই তোমার চরম মান থাকতো, যেহেতু পেয়ে যাচ্ছ তাই চরম মান থাকবে না। সেটা আমি ডিটেলসে এবার লিখে দিচ্ছি। তাহলে যেটা আমি তোমাদের বোঝালাম সেটি এখানে লিখে দিয়েছি, যেহেতু যে মানে এটা যে অতএব নয়, যেহেতু জেড ইকুয়ালস টু -x + 2y গ্রেটার দ্যান 1 মুক্ত অর্ধতলটির সাথে অসীমাবদ্ধ কার্যকর অঞ্চলটির সাধারণ বিন্দু অবস্থিত, এরপর জেডের কোনো চরম মান নেই। যদি সাধারণ বিন্দু না থাকতো তাহলে চরম মান থাকতো। তোমাদের আরেকবার ছবিটা দেখে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমার জেড ইকুয়ালস টু 1 সরলরেখা। এবার এর সাধারণ অঞ্চল কি করে পাচ্ছি না, দেখো -x + 2y গ্রেটার দ্যান 1, তাহলে জিরোটা স্যাটিসফাই করছে না, মানে যেদিকে 0 আছে তার উল্টো দিকে হবে, মানে ওপর দিকে হচ্ছে। তো ওপর দিকে যখন আমি টানছি, তাহলে যে মুক্ত অর্ধতলটি পেলাম, সেই মুক্ত অর্ধতলের মধ্যে কি হচ্ছে, আমাদের কার্যকর অঞ্চলের বিন্দু অবস্থিত। কার্যকর অঞ্চলের বিন্দু অবস্থিত হলে চরম মান থাকে না, ঠিক আছে। তো তাহলে এখানে কোনো চরম মান থাকবে না, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটি 2 নম্বরে দেওয়া উচিত নয়, অবভিয়াসলি এটা 3 নম্বরে দেওয়া উচিত। তো দেখা যাক কি হয় প্রশ্নে, এই ধরনের প্রশ্ন। তো তোমাদের যে কনসেপ্টে আমি 3-এর দাগের অঙ্কটি করালাম, এটি তোমাদের ছায়া প্রকাশনীর 4, 5, 6 অর্থাৎ 456 নম্বর পেজে আছে। এই ড্রয়িংটা যেটা দেখতে পাচ্ছ, এই ড্রয়িংটা লক্ষ্য করে দেখো, একটা আনবাউন্ডেড রিজন আছে, মানে এই যে কার্যকর অঞ্চলটা আছে অসীমাবদ্ধ।
তো এই অসীমাবদ্ধ কার্যকর অঞ্চলের কখন সমাধান থাকবে না তার লজিকটা এই ছবিটার ঠিক নিচে লেখা আছে। এখানে যে তোমার কৌণিক বিন্দুগুলো আছে, সাধারণত আমাদের যে চরম বা অবমান কৌণিক বিন্দুতে থাকে, তো এই যে কৌণিক বিন্দুগুলো যে তৈরি হয়েছে, এখানে ধরো দুটো কৌণিক বিন্দু আছে, তো আমার যে অঙ্ক ছিল সেখানে তিনটে কৌণিক বিন্দু ছিল। এই কৌণিক বিন্দুতে তুমি বিশ্বাত্মক অপেক্ষক জেডের মান বের করবে। এবার সেই বিশ্বাত্মক অপেক্ষক জেডের যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেখান থেকে দেখো এখানে যে 1 2 3 করে লেখা আছে, আগের মতো আমাদের কার্যকর অঞ্চলে প্রতিটি প্রান্তিক বিন্দু বিশ্বাত্মক অপেক্ষক জেডের জেড ইকলস টু এক্স প্লাস বিওয়াই মানে সাধারণ আকারের মান নির্ণয় করতে হবে। ধরা যাক এই মানগুলি বৃহত্তম ক্ষুদ্রতম মান হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম। এরপর আমাদের পরীক্ষা করে দেখে নিতে হবে যে আদতে এম ক্যাপিটাল এম বা স্মল এম মানগুলি জেডের চরম বা অবমান আছে কিনা। তার জন্য আমরা নিম্নলিখিত পরীক্ষাগুলো করব। যদি চরম মানের ক্ষেত্রে দেখি, তো চরম মান যদি থাকে ক্যাপিটাল এম এ, সেক্ষেত্রে এক্স প্লাস বিওয়াই গ্রেটার দ্যান এম, আমি যেমন করেছিলাম তোমাদের যে মাইনাস এক্স প্লাস 2y গ্রেটার দ্যান 1 মুক্ত অর্ধ তলটিকে, মানে এর যে যেদিকে আর কি আমি দেখালাম যে সমাধান অঞ্চল যেদিকটা থাকবে সেটাকে মুক্ত অর্ধতল বলা হয়, নির্ধারণ করব। যদি মুক্ত অর্ধতলটির সাথে অসীমাবদ্ধ কার্যকর অঞ্চলের কোনো সাধারণ বিন্দু না থাকে তাহলে জেডের চরম মান হলো এম। কিন্তু আমার যে অঙ্কটা ছিল সেখানে কি হয়েছিল, সেখানে আমাদের যে মুক্ত অর্ধতল ছিল সেখানে অসীমাবদ্ধ কার্যকর অঞ্চলের সাধারণ বিন্দু ছিল, তাই সেক্ষেত্রে আমাদের জেডের চরম মান আমরা পাই না। এই লজিকটা থেকে আমরা এই অঙ্কটা করেছি। তো এখানে লজিকটা অবভিয়াসলি তোমরা দেখে নেবে, পেজ নাম্বার 456 পেজে এটা আছে। এবার আমি তোমাদের 3-এর অথবাটা করব যে নিম্নলিখিত রৈখিক প্রোগ্রাম বিধির কৌণিক বিন্দুগুলি নির্ণয় করো যেখানে ম্যাক্স জেড ইকলস টু 2x প্লাস 5 হয়। শর্ত সাপেক্ষে বাধাসমূহ হলো 0 লেস দ্যান ইকলস টু এক্স লেস দ্যান ইকলস টু 4, 0 লেস দ্যান ইকলস টু ওয়াই লেস দ্যান ইকলস টু 3 আর এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকলস টু 6। তো এটি তোমার যে করতে হবে সেটা হচ্ছে কৌণিক বিন্দু আর তোমাদের প্রান্তিক বিন্দু প্রায় সেম। তাহলে আগে তোমাদের যে বাধা গোষ্ঠীটা আছে সেই বাধা গোষ্ঠীটার যে ইনইকুয়ালিটি আছে তার অসমীকরণগুলির মানে করসপন্ডিং সমীকরণ তোমাদের লিখতে হবে। সেই লিখে তাদের সেই স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইনগুলোকে তোমাকে ড্র করতে হবে, তারপর তোমার কার্যকর অঞ্চলটাকে নির্ধারণ করতে হবে। তো চলো তাহলে সেটি করে দেখা যাক। তো অঙ্কটি আমি এখানে একবার লিখে নিয়েছি, অথবা বলে দেখে নাও যে নিম্নলিখিত রৈখিক প্রোগ্রাম বিধির কৌণিক বিন্দুগুলি নির্ণয় করো যেখানে ম্যাক্স জেড সমান 2x প্লাস 5 হয়। শর্ত সাপেক্ষে বাধাসমূহ 0 লেস দ্যান ইকলস টু এক্স লেস দ্যান ইকলস টু 4, 0 লেস দ্যান ইকলস টু ওয়াই লেস দ্যান ইকলস টু 3 আর এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকল। তাহলে তোমাকে লেস দ্যান ইকলস ঠিক, তো তোমাকে কার্যকর অঞ্চলটা নির্ণয় করতে হবে। তো প্রথমে এই অঙ্কে যেটা করতে হবে যে প্রদত্ত অসমীকরণগুলি অনুরূপ সমীকরণ। প্রথমে তোমাকে লিখতে হবে প্রদত্ত অসমীকরণগুলির অনুরূপ সমীকরণ কার্যকর অঞ্চল বেরিয়ে গেলেই তোমার সমাধানটা অ্যাকচুয়ালি হয়ে যায় অনুরূপ সমীকরণ। তো এইটা আমি সমাধান করেই তোমাদের বলে দেবো আর কি। তো অনুরূপ সমীকরণ কী হবে দেখো, এক্স ইকলস টু 0 1 নম্বর, এক্স ইকলস টু 4 2 নম্বর, ওয়াই ইকলস টু 0 3 নম্বর, ওয়াই ইকলস টু 3 4 নম্বর। মোট 5টি সমীকরণ আছে। এক্স প্লাস ওয়াই ইকলস টু 6 এটা হচ্ছে 5 নম্বর। তো দেখো এক্স ইকলস টু 0 মানে ওয়াই অক্ষ আর ওয়াই ইকলস টু 0 মানে এক্স অক্ষ। যেহেতু এক্স গ্রেটার দেন ইকলস টু 0 আর ওয়াই গ্রেটার দেন ইকলস টু 0, পুরো ক্যালকুলেশনটা তোমার প্রথম পাদে হবে। তো দেখো এরা এবার ইন্টারসেক্ট করছে, 2 আর 5-এর ইন্টারসেকশানটাকে বের করতে হবে। তাহলে 2 নম্বর ও 5 নম্বর ইন্টারসেকশান আমরা সমাধান করে পাই। ইমপ্লাই এক্স ইকলস টু 4 বসিয়ে দাও, তাহলে 4 প্লাস ওয়াই সমান 6 হুইচ ইমপ্লাই ওয়াই ইকলস টু হচ্ছে 2। দেয়ারফর 2 নম্বর ও 5 নম্বর সরলরেখা 2 নম্বর ও 5 নম্বর সরলরেখা তোমার 4,2 পয়েন্টে বিন্দুতে ছেদ করেছে। 4,2 মানে যে ছেদ বিন্দুটা হবে সেটাকে তোমাকে লিখতে হবে 4,2 বিন্দুতে ছেদ করেছে। এবারে হচ্ছে তোমার 3 আর 5-এর মধ্যে ইন্টারসেকশান, আর 2 আর 3 তো অবভিয়াসলি এক্স ইকলস টু 4 ওয়াই ইকল 2 আর 3 নয় 2 আর 4 এক্স ইকলস টু 4 ওয়াই ইকলস টু 3। তার মানে তুমি লিখবে এখানে 2 নম্বর
ও 4 নম্বর সরলরেখা, 2 নম্বর ও 4 নম্বর সরলরেখা x ইকলস টু 3 আর y ইকলস টু 3 মানে 3,3 বিন্দুতে ছেদ করেছে। এবার তোমাকে দেখো 4 আর 5 সমাধান করো। তো দেখো 4 নম্বর ও 5 নম্বর ইমপ্লাই 4 নম্বর ও 5 নম্বর, 4 নম্বর y সমান 3, তাহলে x প্লাস y এর জায়গায় 3 বসিয়ে দাও সমান 6, হুইচ ইমপ্লাই x ইকলস টু 3। দেয়ারপর আমরা কি লিখবো, 4 নম্বর ও 5 নম্বর সরলরেখা, দেয়ারপর 4 নম্বর ও 5 নম্বর সরলরেখা, 4 নম্বর ও 5 নম্বর সরলরেখা তোমার 3, x এর মান 3 আর y এর মানও 3, মানে সরি ভুল হচ্ছে, হ্যাঁ 3,3 বিন্দুতে ছেদ করেছে। এখানে একটু ভুল হচ্ছে, 2 আর 4, 2-এ x এর মান 4 ছিল, তার মানে এটা 4,3 হবে, একটু ভুল হয়ে গেছে। 2 নম্বর আর 4 নম্বর, দেখো 2 নম্বরে x এর মান 4 ছিল, আমি এখানে 3 লিখেছিলাম, তাহলে 4, y এর মান 3 বিন্দু ছেদ করেছে। আর 4 ও 5 নম্বর সরলরেখা 3,3 বিন্দুতে ছেদ করেছে। এবার সরলরেখাগুলো ছবি আঁকলেই তোমার কৌণিক বিন্দু পেয়ে যাবে। বিন্দুতে ছেদ করেছে, একটু সংশোধনটা করে নেবে প্লিজ। যেটা হয়ে গেছিলো 2 আর 4, 2-এ তো x এর মান 4 আর 4-এ y এর মান 3, তার মানে তারা 4,3 বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। চলো এবার ছবি এঁকে সরলরেখাটা তোমাদের, তো তোমাকে আগে এক্সিসটা আঁকতে হবে। অবভিয়াসলি তোমরা স্কেল দিয়ে আঁকবে, আমি এমনি পেন মানে জাস্ট স্কেল ইউজ না করে এঁকে দিচ্ছি। এক্স প্রাইম, ওয়াই আর ওয়াই প্রাইম, যেহেতু এক্স গ্রেটার দ্যান ইকলস টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকলস টু 0, পুরোটাই তোমার প্রথম পাদে হবে। এবার দেখো যেটা হচ্ছে তোমার 2 নম্বর সরলরেখা কী আছে, এক্স ইকলস টু 4, তাহলে এক্স ইকলস টু 4 মানে হচ্ছে এক্স ইকলস টু 4 মানে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। তো এটাকে করে দাও এক্স ইকলস টু 4, তার মানে এই যে পয়েন্টটা, এটাকে তুমি নাম দিয়ে দাও এ, এর কোঅর্ডিনেট হবে 4,0। তারপর হচ্ছে 4 নম্বরে ছিল তোমার ওয়াই ইকলস টু 3, ওয়াই ইকলস টু 3 একটা সরলরেখা যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটাকে করে দাও ওয়াই ইকলস টু 3। তাহলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটার নাম আমি পরে দেবো, আগে আমি বলে দিই পয়েন্ট হচ্ছে 0,3। এবারে নেক্সট আছে তোমার 5 নম্বর কি আছে, 5 নম্বর তোমার থেকে ওটাকে ছেদিতাংশ রূপে যদি লেখো, তোমার আছে কি এক্স প্লাস ওয়াই সমান 6, হুইচ ইমপ্লাই x/6 প্লাস y/6 সমান 1। তার মানে কি করছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে 6,6 পয়েন্টে ছেদ করছে। তাহলে ধরো ওয়াই অক্ষকে এটা 6 ধরো, এটাও এক্স অক্ষকে 6 ধরো, মানে এরকমভাবে গিয়ে এই চলে যাচ্ছে। এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই সমান 6 হলো। তার মানে এরা কোথায় কোথায় কাট করলো দেখো, এখানে এই যে বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুটা কি হচ্ছে না 2 আর 4, 2 আর 4 কোথায় ইন্টারসেক্ট করেছে, 2 আর 5, সরি 2 আর 5। তো 2 নম্বর আর 5 নম্বর কোথায় ইন্টারসেক্ট করেছে দেখো, আমি বের করে রেখেছি 2,5, 2 নম্বর প্লাস 5 নম্বর, একটু দেখে নাও। এই দেখো 2 নম্বর আর 5 নম্বর কোথায় ইন্টারসেক্ট করেছে, 2 নম্বর আর 5 নম্বর ইন্টারসেক্ট করেছে তোমার 4,2, তার মানে বি পয়েন্টটা হচ্ছে 4,2। পয়েন্টগুলো একটু লিখে নাও। তারপর যেগুলো লাগবে, এটা হচ্ছে সি পয়েন্ট, সিটা কি, এটা তো 5 নম্বর, 5 নম্বরের সঙ্গে তোমার 4 নম্বর, দেখো 4 নম্বর, তাহলে 4 আর 5 কোথায় ইন্টারসেক্ট করেছে, 4 আর 5 ইন্টারসেক্ট করেছে 3,3, তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,3। তাহলে কোঅর্ডিনেটগুলো আমি লিখে নিলাম। এবার দেখো আমি জাস্ট এগুলো রাফে তোমাদের একটু বলে দিই। তোমাদের দেওয়া আছে কি এক্স লেস দ্যান ইকলস টু 4, তার মানে এক্স ইকলস টু 4-এর সাধারণ অঞ্চল কী হবে, তীর চিহ্নটা সমাধান অঞ্চল হবে, যেদিকে তীর চিহ্ন দিচ্ছি, কারণ এক্স লেস দ্যান ইকলস টু 4 মানে 0 যদি এক্সের জায়গায় বসাও, তাহলে 0 লেস দ্যান ইকলস টু 4 স্যাটিসফাই করছে, তাই যেদিকে মূল বিন্দু সেদিকে তার সমাধান অঞ্চল। নেক্সট যেটা অসমীকরণ আছে সেটা হচ্ছে ওয়াই ইজ লেস দ্যান ইকলস টু 3, তো এটা ওয়াই ইকলস টু 3, তাহলে এই 0 ইজ লেস দ্যান ইকলস টু 3, তার মানে মূল বিন্দু যেদিকে সেদিকে তার সমাধান অঞ্চল, তাহলে দিয়ে দাও তীর চিহ্ন দিয়ে দাও, বোঝা গেল। আর নেক্সট তোমার আছে এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকলস টু 6, তার মানে এখানে যদি এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে 0 প্লাস 0 লেস দ্যান ইকলস টু 6, 0 তো লেস দ্যান ইকলস টু 6, তো এর যেদিকে মূল বিন্দু সেদিকে সমাধান অঞ্চল,
তার মানে কার্যকর অঞ্চল যেটা হবে সেটা তোমাদের আমি একটু ব্ল্যাক কালারে করে দিচ্ছি। কার্যকর অঞ্চলটা হবে তোমার এই পোর্শনটা, এটা হচ্ছে তোমাদের কার্যকর অঞ্চল। তাহলে কৌণিক বিন্দু কি কি হচ্ছে কার্যকর অঞ্চলে? দেখো O00, A40, B42, C33, আর এটাকে ডি নাম দিয়ে দাও, D03, ডিটা এখানে নাম দিয়ে দিলাম। চলো ডি, এই যে D03, এই কটি হচ্ছে তোমাদের কৌণিক বিন্দু। বোঝা গেছে? দেয়ারফোর এখানে তুমি লিখতে পারো দেয়ারফোর কার্যকর অঞ্চল, একটু জানো না বেশি করে। দেয়ারফোর কার্যকর অঞ্চলটা কি হলো? এটা হচ্ছে সীমাবদ্ধ, ঠিক আছে? সীমাবদ্ধ কার্যকর অঞ্চল। কার্যকর অঞ্চল হচ্ছে OABCD, তার মানে কৌণিক বিন্দু কত হবে? OABCD হবে। দেয়ারফোর নির্ণেয় কৌণিক বিন্দু, দেয়ারফোর নির্ণেয় কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু একই কথা। কি হবে বলো? O00, A40, B42, C33 আর D03। এই পর্যন্ত অঙ্কটি তোমার হয়ে গেল। এবারে ধরো তোমাকে বললো যে এটা সমাধান করে মানে XY এর মান বের করতে দেবে। তো নেক্সট যে পার্টটা নোট হিসাবে লিখে রাখো, এটা তোমাদের দেয়নি, কিন্তু যদি সমাধান করতে দিত সেক্ষেত্রে তোমাদের কি করতে হতো? ওই কৌণিক বিন্দুতে জেডের মান বের করতে হতো। ধরো জেড ইকলস টু তোমার কত আছে? জেড ইকলস টু তোমার 2x প্লাস 5y। তাহলে দেখো O00 পয়েন্টে জেডের মান কত? O00 পয়েন্টে জেড সমান 0। প্রত্যেকটা পয়েন্টে মানে কৌণিক বিন্দুতে তুমি জেডের মানটা বের করবে। তারপর কি আছে? A40 বিন্দুতে তোমার জেড সমান কত? 40 যদি এখানে বসাও মানে 8 হচ্ছে। তারপর হচ্ছে B42 বিন্দুতে জেড সমান কত? দেখো এটা এখানে যদি 4 বসাও এক্সের জায়গায় তাহলে 8 হচ্ছে, প্লাস 2 ওয়াইয়ের জায়গায় 2 বসালে 10, মানে কত হচ্ছে? 18 হচ্ছে। বোঝা গেছে? তারপর নেক্সট যে পয়েন্টটা আছে সেটা তোমার হচ্ছে সি হচ্ছে 3,3, সি হচ্ছে 3,3 পয়েন্ট। 3,3 বসাও যদি তাহলে 3 2 6 আর 3 5 15, 6 21, তাহলে জেড সমান কত হচ্ছে? 21। ভালো করে দেখো, 3 2 গুণ করলে 6 আর 3 5 15, 15 6 21। আর নেক্সট হচ্ছে ডি তোমার কত আছে? 0,3 পয়েন্টে। 0,3তে জেড সমান কত? এটা 0, 3 5 15, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্স জেড বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু কত? 21। দেয়ারফোর নির্ণয় সমাধান, দেয়ারফোর নির্ণয় সমাধান এই ম্যাক্সিমাম কার জন্য হচ্ছে? তোমার 3,3 এর জন্য। তাহলে নির্ণয় সমাধান x ইকলস টু 3 আর y ইকলস টু 3। বোঝা গেছে? আর ম্যাক্স জেড সমান কত? ম্যাক্স জেড সমান, ম্যাক্সিমাম অফ জেড সমান কত না? 21। তাহলে নির্ণয় সমাধান কত হলো? এটা নেই, নোট আকারে বললাম, ধরো তোমাকে সমাধান করতে দিল, তো সেই হিসাবে আমি একটু করে দিলাম আর কি। বোঝা গেছে? তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে তোমাদের এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গ্রুপ বি নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে গ্রুপ বি আসবে। আমি এখন থেকে তোমাদের এক একদিন এক একটা মডেল ধরে শেষ থেকে করছি। 24 নম্বর মডেল এটা করালাম, 24 নম্বর মডেলে গ্রুপ এটা করালাম। পুরো গ্রুপটা যদি গ্রুপ এ এবং বি দুটো একসঙ্গে করতে যাই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, সেই জন্য গ্রুপ এ করালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গ্রুপ বিটা করিয়ে দেবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।